গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব। পালবাবু অবাক হয়ে বললেন, এ কী অবস্থা ম্যাডাম? মোনা বলল, কদিন খুব ভুগলাম, টনসিলাইটিস। আপনারা ভালো তো? ভালোই। 3 দিনের জ্বরে কারো এমন অবস্থা হয় জানতাম না। আপনার দিকে তাকানো যাচ্ছে না, গেছো পেতনির মতো লাগছে। রাগ করলেন নাকি? মুনা রাগ করল না, তবে বিরক্ত হলো। পালবাবু বড় বিরক্ত করতে পারেন। মেয়েদের টেবিল বেছে বেছে বসবেন, সামান্য জিনিস নিয়ে বকবক করে মাথা ধরিয়ে দেবেন। আপনার ভাবি স্বামী এসেছিলেন, তারও দেখলাম মুখ শুকনো। সিকলিভে দরখাস্ত করেছেন শুনে মুখ আরও শুকিয়ে গেল। উনি গিয়েছিলেন নাকি আপনাদের ওখানে? না, যায়নি। সেটাই ভালো। ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া ভালো না। এই আমাকে দেখেন, প্রতি বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যাই, শুক্র শনি 2 দিন থাকি। এতে লাভটা কি হয়েছে জানেন? শ্বশুরবাড়িতে প্রেস্টিজ আমার কিছুই নেই। মুনা শুকনো গলায় বলল, তাই নাকি? হ্যাঁ, গত সপ্তাহের আগের সপ্তাহে শ্বশুরমশাই আমাকে বললেন, বাবা, রেশনটা একটু তুলে দিতে পারবে? চিন্তা করেন অবস্থা, জামাইকে বলছে রেশন তুলতে। মুনা সবচেয়ে উপরে ফাইলটা খুলল। কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া। পালবাবু খানিকক্ষণ বকবক করে অন্য টেবিলে যাবে। 10টা এখনও বাজেনি। অফিস ফাঁকা। ইলিয়াস সাহেব আর ফখরুজ্জামান সাহেব শুধু এসেছেন। ওদের টেবিল ঘরের শেষ প্রান্তে। মুনার সঙ্গে তাদের তেমন আলাপও নেই। তবু ফখরুজ্জামান সাহেব এসে জিজ্ঞেস করলেন, শরীর ঠিক হয়েছে? খুব কাহিল হয়েছেন দেখি। মুনা বলল, আপনারা ভালো ছিলেন সবাই? বলেই মনে হলো কথাটা খুব মেয়েলি হয়ে গেল। 3 দিন পর এসেই আপনারা ভালো ছিলেন সবাই জিজ্ঞেস করাটা আদিক্ষেতার মতো। কি হয়েছিল আপনার? ফ্লু? মুনা জবাব দেবার আগেই পালবাবু বললেন, ম্যাডামের হয়েছে টনসিলের ব্যারাম। হা হা হা। কিছু কিছু লোক থাকেন এমন বৃষ্টি স্বভাবের। পালবাবুর মতো আরেকজন আছে, সিদ্দিক সাহেব। সব সময় গলা নিচু করে এমনভাবে কথা বলবেন যেন মনে হয় ষড়যন্ত্র করছেন। ম্যাচের কাঠি দিয়ে দাঁত খোঁচাবেন এবং কাঠিগুলো টেবিলের ওপর ফেলে রেখে যাবেন। অসহ্য। বড় সাহেবের বেয়ারা মুনির এসে বলল, আপনারে স্যার ডাকে। পালবাবু ভ্রু কুঁচকে বললেন, অফিস তো এখন শুরু হয় নাই, এখনই কিসের ডাকাডাকি? যাও বলো 10 মিনিট পরে আসবে। না না ম্যাডাম, ডাকা মাত্রই ছুটে যাওয়া ঠিক না। বসেন, চা খান, তারপরে যান। চায়ের কথা বলে এসেছি। চা তো আমি বেশি খাই না। আরে খান না, খাওয়ার পর একটা পান খান। মাইল্ড একটা জর্দা আছে, মুর্শিদাবাদ থেকে আমার এক মামা শ্বশুর পাঠিয়েছেন। মুনাদের অফিসের বড় সাহেব লোকটি ছোটোখাটো, বালক বালক চেহারা, কিন্তু লোকটি কাজ জানে এবং কাজ করতেও পারে। কাজ জানা সমস্ত মানুষদের মতো সেও অফিসের খুব অপ্রিয়। তার নামে নানান রকম গুজবও আছে। টিফিন টাইমে সে নাকি মেয়েদের ঘরে ডেকে নিয়ে যায় এবং কাজের প্রশংসা করবার ছলে পিঠ চাপড়ায় কিংবা হাতে ধরে। একবার নাকি ডিসপ্যাচ সেকশনের নিনু খানের ব্লাউজ খুলে ফেলেছিল। বিরাট কেলেঙ্কারি। মুনির সেই সময় চা নিয়ে ঢুকেছিল বলে তার চাকরি যায় যায় অবস্থা। মুনার সঙ্গে এরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি। তবু যতবারই সে বড় সাহেবের ঘরে ঢোকে ততবারই দারুণ অস্বস্তি ভোগ করে। আজও সে ঢুকলো ভয়ে ভয়ে। ইসরায়েল সাহেব তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব কাহিল হয়েছেন তো? জি স্যার, টনসিল ফুলে গিয়েছিল। ভালো মতো চিকিৎসা করান, কেটে ফেলে দিন, নয়তো রেগুলার অফিস কামাই হবে। গত 3 মাসে আপনি 9 দিন ছিলেন সিক লিভে। ফাইলটা সেদিন দেখলাম। মুনা কিছু বলল না। ইসরায়েল সাহেব গম্ভীর স্বরে বললেন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা আড়ষ্ট হয়ে সামনের একটি চেয়ারে বসল। ইসরায়েল সাহেব থেমে থেমে বললেন, না দেখে চিঠিতে সই করেন কেন? টাইপিস্টরা ভুল করেই, কাজেই এদের টাইপ করার প্রতিটি শব্দ চেক করতে হয়, বিশেষ করে ফিগারগুলো। মুনা ঠিক বুঝতে পারল না ঝামেলাটা কি। বড় রকমের কিছু হওয়ার কথা না, সে চিঠিপত্র দেখেই সই করে।
এনকো কর্পোরেশনের কাছে লেখা চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে 11,936। অ্যাকচুয়াল ফিগার হবে 11,636। কমন মিস্টেক, 6 হয়েছে 9। আমি জাস্ট আউট অফ কিউরিসিটি ফাইলটা আনিয়ে দেখি এই ব্যাপার। মুনা সাবধানে একটি নিঃশ্বাস ফেলল। ইসরায়েল সাহেব বললেন, এর জন্যই ডেকেছিলাম, যান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনুন, আপনার শরীর বেশি খারাপ মনে হচ্ছে, আজ দিনটা বরং রেস্ট নিন। ঘণ্টাখানিক থেকে ফাইলপত্র অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে যান। মুনা থ্যাংক ইউ বলতে গিয়েও বলতে পারল না। এই লোকটির সামনে সে ঠিক সহজ হতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, স্যার যাই? ঠিক আছে, যান। তারেক সাহেব থাকলে একটু পাঠিয়ে দেবেন। জি আচ্ছা স্যার। ঘণ্টাখানিক থেকে চলে যেতে বললেও মুনা লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকল। জমে থাকা কাজগুলি নিখুঁতভাবে করতে চেষ্টা করল। মাথা হালকা হয়ে আছে। খুব মন দিয়ে কিছু পড়তে গেলেই আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হয়। তারেক একবার বলেই ফেলল, ঘুমাচ্ছেন নাকি আপা? না রে ভাই, মাথা ঘুরছে। বড় সাহেব যেতে বলেছে, চলে যান না। জরুরি কাজ যা যা আছে যান, আমার টেবিলে, অবসর পেলে করে দেব। কাজ তেমন নেই কিছু। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? মুনিরকে বলেন একটা রিক্সা ডেকে দেবে। মুনা মুনিরকে ডাকল। অফিসের আশেপাশে রিক্সা পাওয়া যায় না, মোড় থেকে ডেকে আনতে হয়। এরকম এক অন্ধ গলিতে এত বড় অফিস কোম্পানি কেন বানালো কে জানে। অফিস থাকবে মতিঝিলে। তারেক, যাই ভাই। ঠিক আছে আপা, যান, কাল কথা হবে। বাসার দিকেই তো যাবেন? হুম। মুনা অফিসের এই একটিমাত্র ছেলেকে নাম ধরে ডাকে এবং তুমি বলে, যদিও সে নিশ্চিত তারেক বয়সে তার চেয়ে বড়ই হবে। তুমি ডাকার ব্যাপারটিও কিভাবে শুরু হয়েছে মুনা নিজেও জানে না। প্রায় অবাক হয়ে একদিন সে লক্ষ্য করেছে তারেক আপনি বললেও সে নিজে বলছে তুমি। মামুনের সঙ্গে বিয়ের ব্যাপারটা এত পাকাপাকি না থাকলে অফিসে এই নিয়ে একটা আলোচনা হতো। পালবাবু সস্তা ধরনের কিছু রসিকতা করারও চেষ্টা করতেন। রিকশায় উঠে মুনার মনে হলো বাসায় এই সময় ফিরে কোনো লাভ নেই। দুপুরে ঘুমুলেই সারাটা বিকাল এবং সারাটা সন্ধ্যা তার খুব খারাপ কাটে। রাতের বেলা ঘুম আসে না, রাত 2-3টে পর্যন্ত জেগে থাকতে হয়। মুনা রিকশাওয়ালাকে বলল মগবাজারের দিকে যেতে। এই সময় মামুনের মেসে থাকার কথা নয়, তাকে পাওয়া যাবে না এটা প্রায় 100 ভাগ সত্যি। তবু একবার দেখে গেলে ক্ষতি নেই কোনো। না পাওয়া গেলে কলেজে গিয়ে খোঁজ নেওয়া যাবে। সে পথে রিকশা থামিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস কিনল। মামুন খুশি হবে। কোন বইতে যেন পড়েছিল, পুরুষরা সবচেয়ে খুশি হয় যখন তারা মেয়েদের কাছ থেকে সিগারেট উপহার পায়। মামুনকে সে আগেও কয়েকবার সিগারেট দিয়েছে, কোনোবারই মনে হয়নি সে খুব খুশি হয়েছে। এমনভাবে প্যাকেট খুলেছে যেন এটা তার প্রাপ্য। আজও তাই করবে। মামুন মেসে ছিল না। তার পাশের রুমে আলম সাহেব বললেন, উনি তো টেলিগ্রাম পেয়ে দেশে গেছেন, তার এক বোন মারা গেছে। আপনি কিছু জানেন না? না, অনেক দিন ধরে অসুস্থ ছিল, ওনার সবচেয়ে ছোট বোন। মোনা একটু বিব্রত বোধ করতে লাগলো। এত বড় একটা ব্যাপার মামুন তাকে কোনো দিন বলেনি। তার একটি ছোট বোন আছে তা সে জানত, কিন্তু এই বোনের এমন একটা অসুখ তা মামুন কোনো দিন বলেনি। বসবেন আপনি? জি না, বসবো না। ও দেশে গেছে কবে? পরশু সকালে। টেলিগ্রাম এসেছে তার আগের রাত্রে। ট্রেন ছিল না, যেতে পারেনি। কবে আসবে বলে কিছু বলে গেছে? জি না, কিছু বলেনি। আজকালের মধ্যে এসে পড়বে। মরবার পর তো আরও কিছু করার থাকে না, শুধু শুধু ঘরে বসে থেকে হয়টা কি? মুনা ক্লান্ত ভঙ্গিতে এসে রিকশায় উঠল। কড়ার রোদ এসেছে, চকচক করছে চারদিক। তাকালেই মাথা ধরে যায়। মুনা হ্যান্ডব্যাগ খুলে সানগ্লাস বের করল। রোদটা খুব চোখে লাগছে। সানগ্লাস ব্যাপারটা বেশ অদ্ভুত। চোখে পড়বার সঙ্গে সঙ্গে চারদিক কেমন ঘোমলা হয়ে যায়। একটু যেন মন খারাপও লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মামুন কখনো তার নিজের ভাই বোন মা বাবার কথা নিয়ে তার সঙ্গে গল্প করেনি। এমন একজন অসুস্থ বোন ছিল তার,
এটাও পর্যন্ত বলেনি। না বলার পেছনে কোনো যুক্তি নেই। মুনার খুব জানতে ইচ্ছে হলো, এই বোনটি কি ওর খুব আদরের ছিল? নামই বা তার কি? নাম মামুন বলেছিল। খুব কমন একটা নাম বলে এখন মনে পড়ছে না, রোকেয়া বা সাবিহা জাতীয়। মুনার মনে হলো একটা চিঠি লিখে রেখে গেলে ভালো হতো। অল্প কয়েক কথায় সুন্দর একটা চিঠি। হঠাৎ করে তোমার বোনের মৃত্যু সংবাদ শুনলাম। সে যে অসুস্থ তা তো তুমি কখনো বলনি। চিঠিটা ঠিক হচ্ছে না। অভিযোগের ভঙ্গি এসে পড়েছে। কেন অসুস্থতার খবর আগে বলা হয়নি সেই নিয়ে অভিযোগ। পুরোপুরি মেয়েলি অভিমান। মৃত্যুর মতো এত বড় একটা ব্যাপারের পাশে মেয়েলি অভিযোগ একেবারেই মিশ খায় না। মুনা মনে মনে চিঠিটা অন্যভাবে লিখতে চেষ্টা করল এবং একসময় খুবই অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ ভিজে উঠেছে। কেন মামুন তাকে আগে বলল না? বকুলদের স্কুলে কোনোদিনই পুরোপুরি ক্লাস হয় না। প্রায় দিনই 7th পিরিয়ডে ছুটি হয়ে যায়। আজ 7th পিরিয়ডে রেহানা আপার ক্লাস। এই ক্লাসটা হবে না ধরেই নেওয়া যায়, কারণ রেহানা আপার অনেক রকম যোগাযোগ আছে। সেই সব নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। মেয়েদের টিফিন এবং কোঅপারেটিভের দোকান তিনিই চালান। গার্লস গাইড এবং সবুজ সেবিকার ব্যাপারগুলো তাকে দেখতে হয়। নিয়মিত ক্লাস নেবার সময় কোথায় তার? কিন্তু আজ তাকে ক্লাসে আসতে দেখা গেল। তার মুখ গম্ভীর, হাতে প্রকাণ্ড একটা গ্লোব। তিনি ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেন জলবায়ু। জলবায়ু তিনি গত সপ্তাহের আগের সপ্তাহে পড়িয়েছেন। কেউ অবশ্য তাকে সেটা বলল না। ফরিদা, তুই বল জলবায়ু মানে কি? ফরিদা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। তিনি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছাত্রীদের মোট সংখ্যা গুনতে লাগলেন। সব মিলিয়ে 38 জন ছাত্রী উপস্থিত। তিনি মুখ অন্ধকার করে বললেন, 38 জন প্রেজেন্ট, কিন্তু টিফিন এনেছি 41টা। কেন? ক্লাস ক্যাপ্টেন অনিমার মুখ শুকিয়ে গেল। বল, 41টা টিফিন কেন? অনিমা আমতা আমতা করতে লাগলো। চুরি শিখে গেছিস এই বয়সে? বাবা কি করে? অনিমার মুখে কথা জড়িয়ে গেল। রেহানা আপা আরও গম্ভীর হয়ে বললেন, জলবায়ু কাকে বলে বল দেখি। এটি একটি কাঁচা কাজ হয়ে গেল, কারণ অনিমা খুবই ভালো ছাত্রী। জলবায়ু কি এটি সে তার চেয়েও অনেক গুছিয়ে বলল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু কি বল? আপা, এটা এখনো পড়ানো হয়নি। সব কিছু পড়িয়ে দিতে হবে? নিজে নিজে পড়া যায় না? তুই আজ ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবি। বসছিস কি জন্যে? বসতে বলেছি? দাঁড়িয়ে থাক। ফরিদা, তুইও দাঁড়িয়ে থাক। তিনি প্রায় 10 মিনিট ধরে মেয়েদের মিথ্যা বলার অভ্যাস এবং চুরি করার অভ্যাসের উপর বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লাসে টু শব্দও হলো না। তিনি কপালের ঘাম মুছে ক্লান্ত স্বরে বললেন, বকুল ক্লাসে এসেছে? সবচেয়ে পেছনের বেঞ্চ থেকে বকুল ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তোকে গতকাল টিফিন পিরিয়ডে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, করেছিলি? আপা, আমি গিয়েছিলাম। আপনি হেড আপার সঙ্গে কথা বলছিলেন। কথা কি আমি সারা জীবন ধরে বলছিলাম? 5 মিনিট দাঁড়ানো গেল না? বকুল প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছু বলল না। আজ ক্লাস শেষ হবার সাথে সাথে আসবি। বাংলাদেশ জলবায়ু কীরকম বল। বকুল ঘামতে লাগলো। বইয়ের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। মৌসুমি বায়ু কাকে বলে কেউ জানো না? কে জানে? হাত তোলো। শুধু অনিমা হাত তুলল। তিনি অনিমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। বিমর্ষ মুখে বাংলাদেশের জলবায়ুর কথা বলতে লাগলেন। গত সপ্তাহের আগের সপ্তাহেও একই কথা বলেছিলেন, তার মনে নেই। ক্লাসের মেয়েরা ঘন্টা পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘন্টার পড়ছেই না। তাদের মনে হলো তারা অনন্তকাল ধরে ক্লাসে বসে আছে। বকুল টিচার্স কমন রুমে ভয়ে ভয়ে উকি দিল। রেহানা আপা হাত নেড়ে নেড়ে অঙ্ক আপার সঙ্গে কথা বলছেন। তিনি ইশারায় বকুলকে অপেক্ষা করতে বললেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। অন্য ছাত্রীরা সব চলে যাচ্ছে। স্কুল ঘর দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। আজ তার একা একা যেতে হবে। বকুল কিছুক্ষণ পর পর্দা ফাঁক করে আবার উকি দিল। রেহানা আপা এবং অঙ্ক আপা দুজনেই খুব হাসছেন। অঙ্ক আপা কখন হাসেন না।
তার হাসি দেখে বকুল খুবই অবাক হলো। অঙ্ক আপা বকুলকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন। রেহানা আপার মুখ অবশ্য এখনও হাসি হাসি। তিনি চটের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। বকুল, তুই আয়, হাঁটতে হাঁটতে কথা বলি। রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দেব, তারপর রিক্সা নিয়ে চলে যাবি। কাল যখন স্কুলে আসবি তখন মনে করে তোর একটা ছবি নিয়ে আসবি। বকুল অবাক হয়ে তাকালো। রেহানা আপা বললেন, শাড়ি পরা ভালো ছবি আছে? জি না আপা। তাহলে এক কাজ কর, আজ বিকেলেই একটা তুলিয়ে ফেল। চুলগুলি সামনে ছড়িয়ে দিবি, যাতে কত লম্বা সেটা টের পাওয়া যায়। বকুল ক্ষীণ কণ্ঠে বলল, জি আচ্ছা। খুব দরকার, ভুলে যাবি না যেন আবার। বকুল কথা বলল না। রেহান আপা বললেন, তুই তো সবার বড়, তাই না? জি আপা। ক ভাই বোন তোরা? এক ভাই এক বোন। বাহ, ছোট ফ্যামিলি তো। একদিন যাব তোদের বাসায়, তোর মাকে বলিস। জি আচ্ছা। পড়াশোনা করছিস তো ঠিক মতো? করছি। লাস্ট বেঞ্চে বসিস কেন সব সময়? ফার্স্ট বেঞ্চে বসবি, মনে থাকবে? থাকবে। রেহান আপা রাস্তার মোড়ে বকুলের জন্য একটা রিক্সা ঠিক করে। রিক্সাওয়ালার হাতে 2 টাকা ভাড়া দিয়ে দিলেন। বকুল, হুড তুলে দে। হুড না তুলে মেয়েদের রিক্সা করে যাওয়া আমার পছন্দ না। বকুল সারা পথ অস্বস্তি বোধ করতে লাগলো। মেয়েদের কাছে রেহানা আপার ছবি চাওয়া কোনো নতুন ব্যাপার না। তিনি উপরে ক্লাসের সুন্দরী মেয়েদের কাছে বেছে বেছে, সবার কাছে না, ছবি চান, এবং তার দিন দশেকের মধ্যে সেই সব মেয়েদের বিয়ে হয়ে যায়। আজে বাজে বিয়ে নয়, ভালো বিয়ে। রেহানা আপার ধারণা ক্লাস 10-এ পড়া মেয়েরা হচ্ছে বিয়ের পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ। এই সময়টা মেয়েরা ছেলেদের সম্পর্কে প্রথম কৌতূহলী হয় এবং প্রেম করবার জন্য ছোক ছোক করে। বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলেই প্রথম প্রেম হয় স্বামীর সঙ্গে। সে প্রেম দীর্ঘস্থায়ী হয়। ক্লাস 10-এ পড়া মেয়েদের সম্পর্কে তার নানা রকম থিওরি আছে। এইসব থিওরি তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রচার করে থাকেন। শওকত সাহেব বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বকুলকে রিক্সা থেকে নামতে দেখে অবাক হলেন। তাকে রিক্সা ভাড়া দেওয়া হয় না। স্কুল এত দূর নয় যে রিক্সা করে যাওয়া আসা করতে হবে। সংসারে কোনো কাঁচা পয়সা নেই। বকুল বোধহয় মোনার কাছ থেকে নিচ্ছে। মোনা এই সংসারে নানানভাবে টাকা খরচ করে, এটা তার পছন্দ নয়। কোন বইতে যেন পড়েছিলেন, যে সংসারে মেয়েদের রোজগারের টাকা খরচ হয় সেই সংসারে কোনো আয় উন্নতি হয় না। বকুল ঘরে ঢুকল খুব ভয়ে ভয়ে। তার ধারণা ছিল বাবা অকারণেই তাকে একটা ধমক দিবেন। দেরি হলো কেন? রিক্সা করে এসেছিস কেন? কিন্তু শওকত সাহেব তেমন কিছুই করলেন না। মেয়ের দিকে ভালো মতো তাকালেনও না। চারদিক ফাঁকা ফাঁকা। মুনা আপু বা বাবু কেউ নেই। সে মার ঘরে উকি দিল। লতিফা হাত ইশারায় তাকে কাছে আসতে বললেন। তার চোখ জলজল করছে, যেন বড় কিছু একটা ঘটেছে। তিনি ফিসফিস করে বললেন, তোর বাবার কি হয়েছে? কেন, হবে আবার কি? মিষ্টি কিনে এনেছে। কোথায় মিষ্টি? ওই দেখ, ড্রেসিং টেবিলের ওপর। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি 1 প্যাকেট মিষ্টি। সে বলল, তুমি জিজ্ঞেস করনি কিছু? না, তুই জিজ্ঞেস করে আয়। মুনা আপা আসুক, সে জিজ্ঞেস করবে। লতিফা নিজের মনে বললেন, আজ তোর বাবা চেঁচামেচি রাগারাগি কিছুই করেনি। অফিস থেকে এসেছেও সকাল সকাল। বকুল বলল, আজ তোমার শরীর কেমন? ভালোই। যা, তোর বাবাকে চা বানিয়ে দে, ঘরে মুড়ি আছে, পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দে। বকুল বারান্দায় গেল। বাবা আগের মতোই হাঁটাহাঁটি করছেন, কারোর জন্য অপেক্ষা করছেন বোধ হয়। বকুল ক্ষীণ স্বরে ডাকল, বাবা। কি? চা আনি? আন। চায়ের সঙ্গে কিছু খাবে? ঘরে মুড়ি আছে, মেখে দিই। দে, বেশি করে ঝাল দিবি। আর শোন, মিষ্টি এনেছি, তোর মাকে দে, তুইও খা। বকুল ভয়ে ভয়ে বলল, মিষ্টি কি জন্যে? এমনি আনলাম। শওকত সাহেব সিগারেট ধরিয়ে বিব্রত ভঙ্গিতে কাশতে লাগলেন। মিষ্টি এনে তিনি যেন একটা অপরাধ করে ফেলেছেন।
বকুল ছবির কথা তুলল রাতের খাবারের সময়। অন্য সবার খাওয়া হয়ে গেছে, মুনা এবং সে বসেছে শেষে। এ কথা সে কথার পর বকুল খুব স্বাভাবিকভাবে রেহানা আপার ছবি চাওয়ার কথা বলল। মুনা খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন, ছবি দিয়ে কি হবে? আমি কি করে জানবো আপা? তুই কিছু জিজ্ঞেস করিসনি? না। ঠিক কী কী কথা হয়েছে তোর সাথে? বকুল কথাগুলো গুছিয়ে বলতে চেষ্টা করল, কিন্তু ঠিকমতো বলতে পারল না। মুনা বলল, শাড়ি পরা ছবি চেয়েছে? হ্যাঁ। তোকে বিয়ে দিতে চায় নাকি? বকুল কোনো জবাব দিল না। কি, কথা বলছিস না কেন? বোধ হয়। আপা, এরকম মেয়েদের কাছে ছবি চায়, তারপর ওদের বিয়ে হয়ে যায়। শায়লার এরকম বিয়ে হলো। ডাল নাও আপা, ডাল নিয়ে খাও। খেতে ইচ্ছা করছে না। মুনা প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। তুমি কি আমার উপর রাগ করেছো আপা? তোর উপর রাগ করবো কেন? তুই আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবু বিছানায় শুয়ে বই পড়ছিল। পড়ার ভঙ্গি দেখে মনে হতে পারে গল্পের বই, কিন্তু গল্পের বই না। বাবা যে কোনো সময় ঘরে ঢুকতে পারেন। রাত 10টার আগে হাতে গল্পের বই দেখলে সর্বনাশ হয়ে যাবে। মুনা ঘরে ঢুকতেই বাবু হাসি মুখে বলল, ফ্যান দেখেছো আপা? নতুন ফ্যান। বাকের ভাই বলে গেছেন পুরানটা ঠিক না হওয়া পর্যন্ত এটা থাকবে। মুনা বিরক্ত চোখে ফ্যান দেখল, কিছু বলল না। বাবু বলল, আরাম করে ঘুমানো যাবে, ঠিক না আপা? হুম। তোর আজ মাথা ব্যথা হয়নি? না। বিকেলে খেলতে গিয়েছিলি? হুম। এখন থেকে রোজ যাবি। নিয়মিত খেলাধুলা করলে মাথা ব্যথা থাকবে না। ঝড় হোক বৃষ্টি হোক যাবি। আচ্ছা যাব। যা, আমার জন্য একটা পান নিয়ে আয়। কেমন যেন বমি বমি আসছে। বাবু পান আনতে গিয়ে আর ফিরল না। শওকত সাহেব তাকে আটকে ফেললেন। ইংরেজি বানান ধরতে লাগলেন। মস্কুইটো, এমব্রয়ডারি, ইনকুইজিটিভনেস, এ জাতীয় বানান। বাবু তালগোল পাকিয়ে ফেলতে লাগলো। যেটাতেই সে আটকাচ্ছে সেটাই ডিকশনারি খুঁজে বের করতে হচ্ছে এবং 20 বার করে সশব্দে বানান করতে হচ্ছে। রান্নাঘর গুছিয়ে বকুল যখন শোবার ঘরে উকি দিল তখন রাত 10টা বাজে। মুনা ঘর অন্ধকার করে শুয়ে আছে। বকুল মৃদু স্বরে ডাকল, আপা। কি, ঘুমাচ্ছ নাকি? না। কি যেন বলবে বলেছিলে আমাকে? মুনা একটা লম্বা বক্তৃতা তৈরি করে রেখেছিল, কিন্তু বক্তৃতাটা দেয়া গেল না। সে শুধু বলল, তুই রেহানা আপাকে বলিস আমার বাবা ছবি দিতে রাজি হলেন না। বকুল বলল, এটা কেমন করে বলবো? অন্য কথাগুলি যেমন করে বলিস ঠিক তেমনই বলবি। আপা দারুণ রাগ করবে। রাগ করলে করবে, রাগ কমানোর জন্য বাচ্চা একটা মেয়ের বিয়ে হয়ে যাবে। তুই কি বুঝিস বিয়ের? আপা আস্তে, বাবা শুনবে। মাস্টারদের দায়িত্ব হচ্ছে পড়ানো, বিয়ে দেয়া না। যখন সময় হবে তখন আপনাতেই বিয়ে হবে। এই নিয়ে তোর এত চিন্তা কিসের? আমি আবার কখন চিন্তা করলাম? ছবি দেওয়ার ব্যাপারে তোর এত আগ্রহ কেন? তুমি বুঝতে পারছো না, আপা খুব রাগ করবে। রাগ করলে করবে। যা, আমার জন্য একটা পান বানিয়ে আন। বাবুকে পাঠিয়েছিলাম, সে আর ফিরবে না, আটকে গেছে। আপা নতুন ফ্যান দেখেছো? দেখলাম। বাকের ভাই নাকি এসে অনেকক্ষণ ছিল, অনেক গল্প টল্প করলো। কার সঙ্গে করলো? বাবার সঙ্গে। বাবা আজ সকাল সকাল ফিরেছিলেন। বাকের ভাই এসে গল্প জুড়ে দিল। কাল পরশুর মধ্যে একটা কাজের লোকও এনে দেবে বলেছে। এনে দিলে তো ভালোই। তুই যা, পানটা নিয়ে আয়। আমার সাহসে কুলাচ্ছে না, বাবার সামনে দিয়ে যেতে হবে। তুমি নিজে যাও না আপা। মুনা উঠে বসল। বকুল বলল, মিষ্টি কী জন্য আনলেন এটাও একটু জিজ্ঞেস করবে? জানতে ইচ্ছা করছে। জানতে ইচ্ছে হলে তুই নিজেই জিজ্ঞেস কর, আমার এত সাহস নেই। বসার ঘর থেকে শওকত সাহেব ডাকলেন, বকুল, বকুল। বকুল মুখ অন্ধকার করে উঠে গেল। শওকত সাহেবের সামনে বাবু কানে ধরে দাঁড়িয়েছিল, তার চোখ লাল। বকুল এসে ঢুকতেই শওকত সাহেব বললেন, পাটিগণিত নিয়ে আয়।
টেলিগ্রামে লেখা ছিল, ফরিদা সিরিয়াস, কাম ইমিডিয়েটলি। মামুন ধরেই নিয়েছিল সে মারা গেছে। আলম সাহেবকে যাবার বেলায় বলেও গেল, বোনটা মারা গেছে বোধ হয়। মৃত্যুর খবরে লোকজন সবসময় হক চুকিয়ে যায়। আলম সাহেবও হক চুকিয়ে গেলেন। কিভাবে মারা গেছে সেসব কিছু লেখেনি। অসুস্থ ছিল। ওর মৃত্যুটা আমাদের সবার জন্য রিলিফ। বড় কষ্টে ছিল। তাই নাকি? জি। বাড়িতে গেলে ঘুমাতে পারতাম না। চিৎকার করতো সারা রাত। চোখে দেখা যায় না এমন কষ্ট। হয়েছিল কি? স্নায়ুর মধ্যে কি যেন হয়েছে। চিকিৎসা নেই কোনো। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েও কিছু হয় না। বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কথা খুবই সত্যি। মামুন গত 1 বছরে একবার মাত্র গিয়েছিল। একদিন থেকে পালিয়ে এসেছে। সারা রাত উঠানে মোড়া পেতে কাটিয়েছে। ভয়ঙ্কর একটা রাত। এখন বাড়িতে গেলে সেরকম কোনো ঝামেলা হবে না। ঘুমানো যাবে। তাদের গ্রামের বাড়িটি সুন্দর, পাকা দালান। পেছনের পুকুরটি বুজে গেছে। এটা ঠিকঠাক করতে হবে। মুনাকে নিয়ে গ্রামে আসতে হবে। সে কোনো দিন গ্রাম দেখেনি। গ্রাম সম্পর্কে তার ধারণা খুবই খারাপ। ধারণা পাল্টে যাবে। মামুন বাড়ি পৌঁছল সন্ধ্যার পর। চারদিক কেমন অস্বাভাবিক নীরবতা। বসার ঘরের বারান্দায় হারিকেন জ্বালিয়ে কয়েকজন মুরব্বী বসে আছেন। মামুনকে দেখি তারা এগিয়ে এলেন। মৃদু স্বরে কী সব যেন বলতে লাগলেন। কিছুই বোঝা গেল না। মামুনের বড় চাচা বললেন, তোমার লাগিয়ে অপেক্ষা। তুমি না আউনে দম বাইর হইতেছে না। যাও, ভেতরে বাড়িতে যাও। বইনের সাথে কথা কও। ফরিদা বড় খাটটায় পড়ে আছে। ঘরে 2টো হারিকেন, একটা কুপি। অনেক মেয়েদের ভিড়। মামুন ঘরে ঢুকতেই ফরিদার গোঙানি থেমে গেল। সে পরিষ্কার গলায় ডাকল, ভাইজান। মামুন অসহায়ের মতো তাকালো চারদিকে। ভাইজান, বড় কষ্ট। হারিকেনের আলোয় চকচক করছে ফরিদার চোখ। চোখগুলো এখনো এত সুন্দর। ফরিদার শ্বাসকষ্ট শুরু হয়েছে। টেনে টেনে শ্বাস নিচ্ছে। মামুনের কি উচিত কাছে গিয়ে বসা, হাতে হাত রাখা? কিন্তু জন্তুর মতো শব্দ যে করছে, সে কি ফরিদা? একজনকে হারিকেন উঁচু করে ধরলেন। ভালো মতো দেখাতে চান বোধ হয়। কি আছে দেখানোর? ফরিদার শ্বাস টানার ফাঁকে ফাঁকে বলল, গত বছর আপনি আসছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে কষ্ট হয়েছে। এমন কোনো মনের কষ্ট আছে যা এই তীব্র শারীরিক যন্ত্রণাকে স্পর্শ করতে পারে? মামুন ঘোলাটে চোখে তাকাতে লাগলো চারদিকে। একজন বুড়ো মহিলা বললেন, পশ্চিম দিকে মুখ কইরা দেন, কলমা তৈয়ব পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বাসকষ্ট সন্ধ্যা রাত্রিরে শুরু হলেও ফরিদা মারা গেল পরদিন সকাল 9টায়। এক একবার কষ্টটা কমে যায়। সে চোখ বড় বড় করে তাকায় সবার দিকে। সেই তাকানো দেখেই মনে হয় সে বুঝতে পারছে সময় ফুরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে খুশি। সে খুশি অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। মামুন বাড়ি যাবার সময় ঠিক করে রেখেছিল 2 দিন থাকবে। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। কাউকে কিছু বলে যাওয়া হয়নি। 2 দিনের বেশি থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে থাকলো 11 দিন। 12 দিনের মাথায় ঢাকা ফিরে এলো। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। অনিদ্রাজনিত কারণে চোখ লাল। আলম সাহেব তাকে দেখে আঁতকে উঠলেন। মামুন শুকনো হাসি হেসে বলল, সব ভালো তো? ভালো, সবই ভালো। আপনি কেমন? ভালোই। চিঠিপত্র আছে কিছু? জি না, চিঠিপত্র নেই। মুনা খোঁজ করেছিল? জি, এসেছিল একদিন। মামুন আর কিছুই জিজ্ঞেস করল না। সারাদিন কাটালো ঘুমিয়ে। সন্ধ্যাবেলা একা একা একটা সিনেমা দেখতে গেল, দি বেস্ট। একজন মানুষ পূর্ণিমার রাতে কেমন করে নেকড়ে হয়ে যায় তার গল্প। প্রথম দিকে গল্পটি কিছুই ধরা যাচ্ছিল না। শেষ দিকে দারুণ জমে গেল। মামুন অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ উত্তেজনা অনুভব করছে। শেষ দৃশ্যে সুন্দরী একটি তরুণী মেয়ের কৌশলের কাছে জন্তুটি পরাজিত হবার ঘটনাটি তাকে অভিভূত করে ফেলল। চারদিকে হাততালি পড়ছে। সে বহু কষ্টে হাততালি দেবার লোভ সামলালো। প্রথম থেকে ছবিটি মন দিয়ে না দেখার জন্য তার আফসোসের সীমা রইল না। মেসে রাতে খাবারের ব্যবস্থা আছে, তবু সে হেঁটে হেঁটে নবাবপুরের এক দোকানে বিরিয়ানি খেতে গেল।
ছাত্র থাকাকালীন দল বেঁধে এখানে আসতো। অনেক দিন পর আবার আসা। সব কিছু আগের মতো আছে। 100 বছর পরেও বোধহয় দোকানটা এরকমই থাকবে। তবে বিরিয়ানি আগের মতো লাগলো না। চাল পুরোপুরি সেদ্ধ হয়নি, লবণও কম হয়েছে। আগে তেঁতুলের টক দিত, এখন বোধহয় দিচ্ছে না। কাঁচামরিচে কোনো ঝাল নেই, মিষ্টি মিষ্টি লাগছে খেতে। মামুন প্লেট শেষ না করেই উঠে পড়ল। ঘুম ঘুম লাগছে, কিন্তু মেসে ফিরে যেতে ইচ্ছা হচ্ছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোরও কোনো অর্থ হয় না। মামুন সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে গেল। অনেককাল আগে দল বেঁধে সবাই আসতো এখানে। একবার নৌকা ভাড়া করেছিল আধা ঘন্টার জন্য। বশিরের জন্য নৌকা ডোবার উপক্রম হয়েছিল। মামুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। লঞ্চ টার্মিনাল আগের মতো নেই। অনেকদিন আসা হয় না এদিকে, সব বদলে যাচ্ছে। আলম সাহেব জেগে বসেছিলেন। মামুনকে আসতে দেখে উঠে এলেন। কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? মামুন অস্পষ্টভাবে হাসল। আপনি যাওয়ার পরপরই আপনার বান্ধবী এসেছিলেন, সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মামুন কোনো উৎসাহ দেখালো না। আপনাকে কাল সকালে তাদের বাসায় যেতে বলেছেন। কাল যাব কিভাবে? কাল কলেজ আছে। কাল শুক্রবার না? কাল তো ছুটি। ও হ্যাঁ, চিঠিও লিখে গেছেন একটা, আপনার টেবিলে রেখে দিয়েছি। আর ভাত তরকারিও ঢাকা দিয়ে রেখেছি। আপনার শরীর ভালো তো মামুন সাহেব? জি ভালো। চোখ লাল হয়ে আছে। সারাদিন ঘুমিয়েছি তো, তাই। সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলেন? একটা ছবি দেখলাম, নাচ সিনেমায়, দি বিস্ট। ভালো ছবি। আলম সাহেব অবাক হয়ে বললেন, সিনেমা দেখতে গিয়েছিলেন? জি, মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই দেখে আসি। ভালোই করেছেন। ছাত্র জীবনে খুব ছবি দেখতাম। রোমান হলিডে ছবিটা মোট 11 বার দেখেছিলাম। ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মামুন চিঠিটা পড়ল। 2 লাইনের চিঠি। আগামীকাল আমাদের বাসায় দুপুরে ভাত খাবে, সকালে চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওদের ওখানে যাওয়ার ব্যাপারে মুনার খুব আপত্তি। মামা পছন্দ করেন না। একবার গিয়ে তো বেইজ্জতি অবস্থা। ভদ্রলোক একটা কথাও বললেন না, সালামের জবাব পর্যন্ত দিলেন না। রাগ দেখাবার জন্য তার সামনেই কাজের মেয়েটাকে বিনা কারণে এমন একটা চড় দিলেন যে মেয়েটা উল্টে চেয়ারের উপর পড়ে গেল। বিশ্রী অবস্থা। মামুন সাহেব। জি। ভাত খান? না, ভাত খাবো না, ভাত খেয়ে এসেছি। চা খাবেন? চলেন, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। মামুন কোনো রকম আপত্তি করল না, চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ কষ্ট সংসারে থাকেই, দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হয়। জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায়, কি বলেন? তা তো বটেই। আপনি এইসব নিয়ে ভাববেন না। না, আমি ভাবি না। চা খেতে খেতে আলম সাহেব মৃদু স্বরে বললেন, দাড়িটাড়িগুলো কেটে ফেলেন, ভালো লাগছে না। জি কাটবো, কালই কাটবো। মুনা সকাল থেকেই মামুনের জন্য অপেক্ষা করছিল। 11টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এরকম মনে হওয়ার কারণ নেই, কিন্তু মনে যখন হচ্ছে তখন সে সত্যিই আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা একটা পরীক্ষিত সত্য। যদি কখনো মুনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মুনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও, ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি, হয়তো খবর পায়নি। শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না, এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন তো 10 বার আসে। এটা তো মামা ঠিক বললে না। সে এই বাসায় একবারই এসেছিল, তুমি একটি কথাও বলনি। উল্টো এমন ব্যবহার করেছ, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তোমার বোধহয় মনে নেই। শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসুক। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে কি এটা ফয়সালা করতে চাই। লোকজন কথা বলা বলি শুরু করেছে। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কি কথা বলল? নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন,
ভাগ্নির বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের দেখেছেন এক রিকশা যেতে। আমি লজ্জায় বাঁচি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশা যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা এখনো হয়নি। মুনা কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরালেন, দামি সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি 5টি 5-5 কিনেছেন। মুনা, যা, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মুনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলার পাশে বসে, তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মুনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কে করতে বলেছে? বাবা। আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুশি হয়েছ, কিন্তু মুখে বলছো এই কথা, এজন্যই হাসছি। কী সব পাকা পাকা কথা বলছিস? গা জ্বালানো কথা। এই বয়সে এত পাকা পাকা কথা বলা লাগে না। বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাখছো কেন আপা? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না। গোশতের লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পারবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে, মাথা ধরেছে, আমি শুয়ে থাকব। মামুন ভাই এত দেরি করছেন কেন আপা? তুমি কখন আসতে বলেছ? মুনা তার কথা জবাব না দিয়েই চলে গেল। বকুল ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন থেকেই মুনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহানা আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না। কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢালল, আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগে রাগি, যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্য বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনা আপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? বকুল চমকে উঠল, ক্ষীণ স্বরে বলল, কে বলল? আমি দেখলাম। ডেকেছিল তাই গিয়েছিলাম, কি হয়েছে তাতে? আমি মুনা আপাকে বলে দেব। দিস, যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে গেল। সে অবশ্য মুনা আপাকে কিছুই বলবে না, তার স্বভাবের মধ্যে এটা নেই। একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবু বকুলের হাত পা কাঁপতে লাগলো। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়। সে স্কুল থেকে ফিরছিল, চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়ে হাসি মুখে ডাকলেন, এই যে বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস, ঘেমে টেমে কি অবস্থা। ভেতরে এসে ফ্যানটা নিচে দাঁড়াও তো, ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণ স্বরে বলল, জি না। তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে 1 বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল। কেউ যদি দেখে ফেলে? তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়, বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগলো। তার ভয় হচ্ছিল এক্ষুনি কেউ এসে বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে। কিন্তু কেউ সেরকম কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগলো। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে 1 কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগলো। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে, এই জন্যে। বকুল কিছুই বলল না। কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিক অন্ধকার, সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি আমি মুনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি।
তার জন্য তেমন কোনো অনুশোচনাও হলো না। মুনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো, ভেতরে এসো। মুনা একবার ভাবল বলবে, না বসবো না, এবং গম্ভীর মুখ করে চলে যাবে, কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে, মুখের ভাব ধরা যাচ্ছে না। মুখ কেমন রোগা রোগা, সারাদিন ঘুমানোর জন্য চোখ লাল। মুনা ভেতরে ঢুকল। বসো, চেয়ারটায় বসো, চা খাবে? হুম, কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলেই মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মুনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসার সময় কেমন অদ্ভুতভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগলো। তার মনে রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়েছে। মামুন বিষাদ ঠান্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মুনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু অবশ্য ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখে দিতে পারতে না। মামুন চুপ করে রইল। মুনা বলল, দুপুরে কিছু খেয়েছো? না। কেন? খাওনি কেন? ঘুমিয়ে পড়লাম, 10টার দিকে ঘুমিয়ে পড়লাম, খিদেও হয়নি। এখন হয়েছে? হুম, চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাসায়, রাতে খাবে। ঠিক আছে, চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মুনা? হ্যাঁ ভালো। টনসিলের ওটা কমেছে, তাই না? হ্যাঁ। তুমি দাঁড়িয়ে রেখেছো কেন? দাঁড়িয়ে রাখবো কেন, কয়েকদিন কাটা হয়নি সেজন্যে। তোমাদের বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই, ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলনি। মামুন চুপ করে রইল। মুনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না, এটা ঠিক না। এতে মনের উপর চাপ পড়ে। হুম। তোমার ভাই বোনদের কথা আমি কিছুই জানি না। মামুন চাপা স্বরে বলল, ওই একটিই বোন আমার, মরবার সময় খুব কষ্ট পেয়েছে, খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসতে চেষ্টা করল, সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করল। মুনা ক্ষীণ কণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলি নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না তো, ওইসব নিয়ে আমি ভাবি না। চলো যাই। মুনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো, খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হুম। কোনো একটা সেলুনে গিয়ে কাটতে হবে, দাড়ি বেশি বড় হয়ে গেছে। নিজে নিজে কাটা যাবে না, মেসের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটি ছেলে শেভ করাচ্ছে, তার পাশে একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো। বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না, এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মুনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরও রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিকশা নিল। রিকশায় উঠলেই মামুন এক হাতে মোনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সেরকম কিছু করল না, লাজুক প্রেমিকের মতো সংকুচিতভাবে বসে রইল। মুনা বলল, তোমরা ক ভাই বোন? মামুন জবাব দিল না। মুনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে। মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে, হয়তো জবাব দিয়েছে, মুনার মনে নেই। নাকি এই প্রশ্ন সে কোনো দিন করেনি। মুনা আবার জিজ্ঞেস করল, ক ভাই বোন তোমার? 2 ভাই 1 বোন। অন্য ভাইটা কি করেন? ছোটবেলায় মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। মুনা কিছু বলল না। মামুন বলতে লাগলো, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম,
আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি। হঠাৎ মুনা বলল, থাক, বলার দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন? শোনো। কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ। ডুবে যেতে ধরেছি, বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই। মুনা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, হুডটা তুলে দাও না। মামুন হুড তুলল না, গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগলো। তারপর কি হয়েছে শোনো। দুজনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হলো। একজন বাঁচল, একজন বাঁচল না। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন, এখন আছে একজন। এবং আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমিও থাকবো না। সে তো কেউই থাকবে না। না, তুমি বুঝতে পারছো না, আমি নিজেও বেশি দিন বাঁচব না। রিকশা থামিয়ে মামুন সিগারেট কিনল। জর্দা দিয়ে পান বানিয়ে রিকশায় উঠে এলো। মুনা অবাক হয়ে বলল, পান খাবি নাকি? কেমন যেন বমি বমি আসছে। আমার শরীরটা বেশি ভালো না মুনা। মুনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মতো মুনা নিজ থেকে তার হাত বাড়ালো এবং এর জন্য তার কোনো রকম লজ্জা লাগলো না। মুনা নরম স্বরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আছে। থাকতে পারে, মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ? অভ্যাস, অভ্যাসের বশে টানছি। টানতে ভালো লাগছে না, তবু টানছি। ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরে বাসাটাও তোমাকে দেখিয়ে আনবো। কাল সময় হবে? অফিস ছুটির পর হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট করে ফেলি, কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ফেলা কি ঠিক হবে? যাক কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না। আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটলো চুপচাপ। দুজনে কেউই কথা বলল না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আসছিল এর 2য় পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানাবেন। আপনাদের বন্ধু এবং আত্মীয় যারা আছে তাদের সবাইকে বলবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।